আসসালামু আলাইকুম কলিজার ভাই বোন, সকলে কেমন আছো? অবশ্যই জানাবে। আশা করি ভালো আছো। দেখতে দেখতে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আমাদের যে ইংলিশ ম্যাজিক ক্লাসগুলো আমি নিব, সেই ক্লাসের আজকে হচ্ছে দ্বিতীয় পার্টে দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। আচ্ছা দেখো, এখান থেকে আমরা এই কাইন্ডস অফ সেন্টেন্স থেকে একটা গ্রামাটিক্যাল শিখে নিই। সেটা হচ্ছে কি, আমরা যখন কাইন্ডস লিখব অর্থাৎ এস যুক্ত করব, তখন আমরা ওই সেন্টেন্সের সাথেও এস যুক্ত করতে। তবে আমি এইখান থেকে যদি আমি এসটা কেটে দিই, তাহলে আমি এইখান থেকেও এস কেটে দিতে হবে। অর্থাৎ এই পাশে যদি তুমি সিঙ্গুলার রাখো, এই পাশেও সিঙ্গুলার রাখতে হবে। এটাই হচ্ছে কথা। এরপর দেখো আমরা সেন্টেন্সে চলে যাই। আচ্ছা, লেটার আর লেটার মিলে হচ্ছে ওয়ার্ড গঠিত হয়, এটা আমরা সকলেই জানি। ওয়ার্ড আর ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। আচ্ছা, সেন্টেন্সের আমরা একটা সংজ্ঞায় যাই। দেখো, এক বা একাধিক বা একের অধিক যেটাকে বলে ওয়ার্ড একত্রে বসিয়ে যদি মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়, তবেই তাকে আমরা কি বলবো? তবেই তাকে আমরা সেন্টেন্স বলে থাকবো। যেমন আমি এখানে পরিপূর্ণ একটা বাক্য বলতে হবে, যেমন আই এম এ স্টুডেন্ট, এভাবে বলতে পারো। কিংবা বলতে পারো যে হি ইজ লাইক হার মাদার, সে তার মায়ের মতো। এই বাক্যটা হচ্ছে আমাদের পরিপূর্ণ একটা বাক্য হয়েছে। কিন্তু আমি যদি বলি যে আই এম, এইটুক যদি বলি, এইটুক যদি আমি কেটে দিই, তাহলে এটা একটা বাক্য হবে না। আমি হই কি হই, যদি না কোনো বাক্যে একটা প্রশ্ন থাকবে, বাক্যটা শোনার পর যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা সেটাকে সেন্টেন্স বলবো। সেটা আমাদের হচ্ছে পরিপূর্ণ সেন্টেন্স হবে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, সেন্টেন্স সম্পর্কে আমাদের বেসিক কিছু ইনফরমেশন আমরা দিই। দেখো, প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। এই জন্য ভার্বকে বলা হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ বলা হয়ে থাকে। ভার্বকে কি বলা হয়ে থাকে? একটা সেন্টেন্সের প্রাণ বলা হয়ে থাকে। এখন দেখো, আমরা মানুষ যেমন হচ্ছে যে তোমার জীবন চলে গেলেই শেষ, আমাদের বডিটা পড়ে থাকবে নিথর হয়ে, তেমনি একটা বাক্যে একটা ভার্ব ছাড়া কখনো একটা বাক্য গঠিত হতে পারে না। তবে দেখো, এরপর যেটা, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল সেন্টেন্সে সাবজেক্ট থাকা আবশ্যক। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা থাকে উজ্জ্ব থাকে। কি থাকে? উজ্জ্ব থাকে। সেখানে ইউজ সাবজেক্টটা উজ্জ্ব থাকে। যেমন ধরো, আমি যদি বলি তোমাকে, যেমন গো টু তোমাকে বলতে পারি আমি গো টু, কি বলা যায়, তুমি কোথায় যাবে? গো টু শপ, তুমি শপে যাও। আচ্ছা, বা মার্কেটে যাও, এখানে তোমাকে আমি বলতে পারি গো টু শপ। এখানে হচ্ছে যে এইখানে কি বলতেছি যে যদি আমি পুরো বাক্যটা বলি, তাহলে হচ্ছে কি ইউ গো টু শপ। ইউ গো টু শপ, অর্থাৎ এইখানে দেখো এই ইউটা উজ্জ্ব থাকবে, এই ইউটা উজ্জ্ব থাকবে। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। শুধুমাত্র এইখানে সাবজেক্ট থাকবে না, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে। আচ্ছা দেখো, ইংলিশের সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে কি গো। আচ্ছা, গো এর ছোট আর কোনো ট্রানজিটিভ ভার্ব নেই। আচ্ছা, কাইন্ডস অফ সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ, বা যেটাকে আমরা কোশ্চেনমূলক বলতেছি। এরপর হচ্ছে আমাদের ইম্পারেটিভ বা কমান্ড। ইম্পারেটিভকে কমান্ডে বলা হচ্ছে কেন, আমরা পরে জানতে পারবো। এরপর হচ্ছে অপটেটিভ, এরপর হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে এরকম যে কোনো কিছু দেখে যখন আমরা যখন আশ্চর্যান্বিত হয়ে যায়, আশ্চর্যবোধক কিছু বাক্য, সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি। যেমন ধরো, হোয়াট এ বিউটিফুল প্লেস ইজ, অর্থাৎ এটা কি সুন্দর একটা জায়গা, তাই না? এরকম ধরনের বাক্যগুলো হচ্ছে এক্সক্লেমেটরি। আচ্ছা, গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে আবার 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড। এই 3টা আছে। এই 3টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।
বিস্তারিত, কারণ এই তিনটা বিষয়ে অনেক কিছু জানার আছে। সেন্টেন্স প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ, হচ্ছে বর্ণনামূলক যে বাক্যটা সেটাকে আমরা অ্যাসার্টিভ বলি, অর্থাৎ সেটা আমরা সাধারণ যে দৈনন্দিন কাজে যে আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা অ্যাসার্টিভ বলে থাকি। আচ্ছা, এর একটা স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। আচ্ছা, এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কেন দেয়নি, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি তুমি দেও এটা হচ্ছে রং। এটা হচ্ছে রং। কেন রং? দেখো এটা হচ্ছে কি, সবসময় যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট থাকবে এরকম নয়, অবজেক্ট হিসেবে সবসময় নাউন হতে হবে, বুঝতে পারছো? অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না, এছাড়াও অনেক কিছু রয়েছে যেগুলো অবজেক্ট হতে পারে না, সেহেতু আমাদের বলতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ আরও কিছু থাকতে পারে। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখি আমরা একটু। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। তারপর আবার তুমি বলতে পারো যে দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন এ ক্লাস, আমরা এটাও বলতে পারি। এগুলো হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ওইগুলা যেগুলো আমরা সাধারণ কাজের জন্য ব্যবহার করে থাকি সব সময়, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাসার্টিভ সম্পর্কে। বাক্যে অতিমাত্রায় জোর বা গুরুত্ব বোঝাতে অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে রাইট ইউ আর, রাইট ইউ আর। এরপর বলতে পারি আমরা যে কারেক্ট ইউ আর। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কিন্তু জোর দেওয়ার জন্য, মানে হচ্ছে যে তোমার গুরুত্ব বেশি দেওয়ার জন্য সে বাক্যের শুরুতে আমরা একটা করে অ্যাডজেক্টিভ নিয়ে আসি। আচ্ছা, এরপর দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কয়েকটা ভাবে স্ট্রাকচার আছে, সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কি ডব্লিউএইচ দ্বারা শুরু হয়, এরকম ডব্লিউএইচ, তারপর হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ এখানে কোনো ওয়ার্ড থাকতে পারে, এরপর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এক্সটেনশন থাকতে পারে। আচ্ছা দেখো, হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল। হু আর ইউ, এরপর হচ্ছে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে। এরপর আবার দেখো, আচ্ছা কই ধরনের সেন্টেন্স তৈরি হয়, একটা হচ্ছে ডব্লিউএস দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, ডব্লিউএস দ্বারা। ডব্লিউএস দিয়ে কোনগুলো, হো আর ইউ, এটা হচ্ছে ডব্লিউএস দ্বারা। এরপর হচ্ছে মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা আমরা বলি সেটা দিয়ে শুরু হয়, যেমন মে আই কামিং ইন দ্য ক্লাস, যেমন আমরা স্যারকে বলি না স্যার মে আই কামিং ইন দ্য ক্লাস, আমি কি ক্লাসে আসবো, অর্থাৎ এখানে তুমি পারমিশন চাচ্ছ ক্লাসে ঢোকার, সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে যে যেমন ধরো আই রিড দ্য বুক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সকলে জানি। এটাকে আমরা কিভাবে আসলে ইন্টারোগেটিভ করব, অনেক সময় এগুলো ট্রান্সফর্ম আসে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় যখন কোনো অক্সিলারি ভার্ব না থাকে, ডব্লিউএইচ না থাকে, তখন আমরা সেটাকে কি করি, মূল ভার্বের উপর ভিত্তি করে আমরা ডু, ডাজ বা ডিড নিয়ে থাকি, তিনটা যুক্ত করে আমরা মূল ভার্বকে, মূল ভার্ব যদি থাকে এই তিনটা কি কি, ডু, ডাচ আর হচ্ছে ডিড, এই তিনটা ব্যবহার করি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। যেমন ধরো ডু আই রিড দ্য বুক। এরপর আমি আবার বলতে পারি ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, এরকম ভাবে বলতে পারি। আচ্ছা, এরপর একটা আছে যে হ্যাভ ইউ বট পমফ্রেট, এর মানে কি যে তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো, এরকম। আচ্ছা, বেসিক ইনফরমেশন দেখো, অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস বা ইয়েস নো কোশ্চেন বলে। আচ্ছা, অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় সে কোশ্চেনগুলোর উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি। যেমন আর ইউ শিওর, আমি বলতে পারি যে ইয়েস আই এম শিওর, এটা আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি। আচ্ছা, মে আই কামিং ইন দ্য ক্লাস, তুমি স্যারকে জিজ্ঞাসা করলে, স্যার বলে যে নো, অর্থাৎ তুমি ক্লাসে প্রবেশ করো না, বা ইয়েস তুমি প্রবেশ করো, এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে ইয়েস বা নো বলে থাকে। আচ্ছা, আবার ধরো প্রশ্নবোধক বাক্য ইয়েস বা নো কোশ্চেন। আচ্ছা, প্রশ্নবোধক বাক্য আবার চার ধরনের হয়ে থাকে, দেখো একটা হচ্ছে যে ইয়েস বা নো কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য হচ্ছে কয় প্রকার, চার ধরনের। একটা হচ্ছে যে ইয়েস বা নো কোশ্চেন, যেটা আমরা আগে আলোচনা করে নিলাম। এরপর হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, যেমন হচ্ছে হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এগুলো হচ্ছে কি ডব্লিউএইচ কোশ্চেন। এরপর হচ্ছে আবার টেক কোশ্চেন আছে। টেক কোশ্চেন কোনটা, যে একটা বাক্যের শর্ট ফর্ম, যেমন হচ্ছে আমি তোমাকে বললাম আচ্ছা ওই ছেলেটা খুবই সুন্দর তাই না, এই যে লাস্টে যে বললাম তাই না, অর্থাৎ তোমার কাছ থেকে একটা প্রশ্ন করে উত্তর চাচ্ছি, সেটা হচ্ছে কি টেক কোশ্চেন। যেমন আমি যদি বলি যে he is reading the
বুক। এটা টেক কোশ্চেন কি হবে দেখো, সে বই পড়তেছে। এখন এটা টেক কোশ্চেন কি হয়, টেক কোশ্চেন হচ্ছে যে ভার্বের শর্ট ফর্ম, বি ভার্ব থাকলে আমরা সেটা নেব এবং সেটাকে নেগেটিভ করব। ইজ নট হি, এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে টেক কোশ্চেন। এই যে এতটুক হচ্ছে আমাদের টেক কোশ্চেন, অর্থাৎ এইখানেও ইজ নট হি, এটা হচ্ছে কি আমাদের টেক কোশ্চেন, অর্থাৎ এগুলো হচ্ছে প্রশ্নবোধক হয়ে থাকে। এরপর হচ্ছে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেনে আমরা পরে আলোচনা করব, সেটা অনেক বিস্তারিত, ওইটা নিয়ে আলোচনা করতে একটা ক্লাস লাগবে। এরপর হচ্ছে ইম্পারেটিভ, আদেশমূলক যে বাক্যটা, সেটা এর 5টা গঠন রয়েছে। কয়টা? 5টা। আচ্ছা, প্রথমে দেখো একটা আছে যে স্ট্রাকচার 1 হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। আছে যেমন ধরো ডু দ্য ওয়ার্ক, এটা ভার্ব দ্বারা শুরু হলো, মানলাম। এরপর ধরো হচ্ছে যে প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব শুরু হবে, যেমন হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। এরপর আমরা বলতে পারি যে ডো নট বা নেভার দিয়ে শুরু হতে পারে, ডো নট গো আউট অফ দ্য ডোর, অর্থাৎ ঘরের বাইরে যেও না, তোমাকে নিষেধ করা হচ্ছে। এরপর হচ্ছে লেট অবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, তবে এখানে ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মই হবে, ফুল স্টপ, তারপর হচ্ছে তোমার শেষ, যেমন লেট মি ডো ইট, কি লেট মি ডো ইট, আমাকে এটি করতে দাও। এটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার অনুসারে। আচ্ছা, এখানে দেখো আমরা কিছু উদাহরণ দিচ্ছি, প্লিজ ওপেন দ্য ডোর, ডো নট ক্লোজ ইউর আইস, নেভার সে ইট এগেইন, নেভার দ্বারা শুরু হতে পারে, লেটাস দ্বারা শুরু হতে পারে, লেটাস গো দেয়ার, চলো সেখানে যাই, লেট মি ডো ইট, এরকম ধরনের বাক্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে বেসিক ইনফরমেশন ইম্পারেটিভ সম্পর্কে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সর্বদাই সাবজেক্টটা কি থাকে? উজ্জ থাকে। যেমন আমি যদি তোমাকে বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি উজ্জ থাকে, যেমন যদি তোমাকে বলি যে গো দ্য হেল, এই যে আমরা বলি যে গো দ্য হেল, তুমি যাও, জাহান্নামে যাও, হেল নরকে যাও, এরকম। তাহলে এখানে কি থাকে যে ইউ গো টু দ্য হেল, ইউ গো টু হেল, সেটাকে আমরা বলে থাকি যে গো দ্য হেল। অর্থাৎ কিছু এখানে ইউটা হচ্ছে উজ্জ থাকে, সাবজেক্টটা অদৃশ্যমান অবস্থায় থাকে। এরপর দেখো একটা মজার একটা বিষয় হচ্ছে কি, ভার্বের পরে যদি ইউ থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ভার্বের পরে ইউ থাকলে কি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। যেমন হচ্ছে থ্যাংক ইউ, এরপর হচ্ছে যে উইশ ইউ বেস্ট অফ লাক, অর্থাৎ যদি কোনো ভার্ব থাকে এরপর যদি ইউ থাকে তাহলে আমরা সেটাকে অ্যাসার্টিভ বলবো। যদি ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাকে বলবো ইম্পারেটিভ, কারণ ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ, তবে যদি ভার্বের পরে ইউ থাকে তবেই আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ বলবো। যেমন এখানে দেখো আমরা বলতেছি কি থ্যাংক দেম, এটা হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ। উইশ হার, এই যে এখানে কি ব্যবহার করছি আমরা? হার, এই হারটা ব্যবহার করার জন্য আমরা এটা হয়ে যাচ্ছে ইম্পারেটিভ। এই তিনটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আছে এরপর হচ্ছে কি অপটেটিভ। আচ্ছা, অপটেটিভ বাক্যটা আমরা ব্যবহার করে থাকি শুভকামনামূলক, কারো প্রার্থনার জন্য, কারো আশীর্বাদ চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আমরা অপারেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম, মে বা লং প্লাস অ্যাসার্টিভ একটা সেন্টেন্স থাকবে। অর্থাৎ আবার ইংলিশ, তোমার আমেরিকান এবং হচ্ছে যে ব্রিটিশ যারা স্পিকার, নেটিভ স্পিকার, তাদের মতে এই অপারেটিভকে তারা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা প্রকার মনে করে থাকে। অর্থাৎ অ্যাসার্টিভ যে বাক্য থাকে সেই অ্যাসার্টিভ বাক্যের শুরুতে একটা মে বা লং বসিয়ে দিলেই সেটা অপারেটিভ হয়ে যায়। এটা তাদের মতে, এটা হচ্ছে যে আমেরিকানের মতে। অর্থাৎ তারা মনে করে যে অপারেটিভ হচ্ছে অ্যাসার্টিভেরও একটা কি একটা প্রকার বা একটা শাখা। যেমন ধরো এখানে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও। এখান থেকে যদি আমি মেয়েটাকে কেটে দেও, ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি সুখী হও, এটা একই বাক্য। শুধুমাত্র আমরা বাক্যের শুরুতে মে এবং লং নিয়ে এসে সেটাকে অপারেটিভ করে থাকি। এখন দেখো লং লিভ দ্য কিং, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আচ্ছা, এরপর দেখো হচ্ছে যে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ 4টা স্ট্রাকচারে এটা শুরু হতে পারে। কিছু আছে এক্সক্লেমেটরি, কিছু সিম্বল আছে সেগুলো দ্বারা শুরু হতে পারে। যেমন হচ্ছে হুররা, তারপর হচ্ছে এলাস। হুররাও কখন ব্যবহার করে? উল্লাস, আনন্দিত হলে। এরপর হচ্ছে এলাস। ফাই হচ্ছে নিন্দনীয় কিছু। সিসি, ফাই অর্থ হচ্ছে সিসি। হুসমান হচ্ছে চুপ করা। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন হতে পারে। এরপর হচ্ছে হোয়াট এ বা এন। হোয়াট এ
বা এন এরকম হাউ প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব সো, সাবজেক্ট ভার্ব অর্থাৎ সাধারণভাবেই নিবা, কিন্তু এরপরে যদি সো প্লাস অ্যাডজেক্টিভ নাও তবে সেটা এক্সক্লেমেটরি হয়ে যাবে। যেমন ধরো আরেকটা আছে সাবজেক্ট ভার্ব সাচ অর্থাৎ সো বা আমরা সাচ, যদি তুমি সাচ নেও তাহলে হচ্ছে এ বা এন ব্যবহার করতে হবে, যদি তুমি সো নেও তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কিছু ব্যবহার করতে হবে না। যদি আমরা সাচ ব্যবহার করি সাবজেক্ট ভার্বের পরে তাহলে এ বা এন ব্যবহার করতে হবে। যেমন ধরো আমরা একটু উদাহরণ চাই, হুররা আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি মজা আমি আমার হারানো ফোন ফিরে পেয়েছি, এরকম কিছু। এরপর হচ্ছে হোয়াট এ নাইস ইয়ার ইট ইজ, অর্থাৎ হোয়াট এ বা এন যদি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের লাস্টে কিন্তু ভার্বটা যে হবে সেটা কিন্তু লাস্টে হবে, লাস্টে একদম যে এক্সক্লেমেটরি সাইন আছে তার সাথে হবে। তারপর আবার যদি আমরা হাউ দিয়ে ব্যবহার করি, হাউ দ্বারা শুরু করলে কিন্তু এই যে অড এটা কিন্তু একটা এডজেক্টিভ, হাউ এর পরে একটা এডজেক্টিভ ব্যবহার করতে হবে, ভার্বটা লাস্টে থাকবে। এরপর আমরা আরেকটা ব্যবহার করতে পারি যে প্রথমে সাবজেক্ট থাকবে, এই যে দেখো প্রথমে সাবজেক্ট এরপর হচ্ছে ভার্ব এরপর সো ব্যবহার করে আমরা একটা অ্যাডজেক্টিভ নিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি হবে। তবে আরেকটা দেখো সাবজেক্ট ভার্ব ঠিক আছে, সো অ্যামেজিং আছে, এটা আমরা তো নিতেই পারি। এরপর সাবজেক্ট ভার্ব যদি আমরা সাচ নিই, সাচের পরে একটা আমাদের অ্যাডজেক্টিভ যে কাইন্ড তার পূর্বে একটা এ বা এন নিতে হবে যদি আমরা সাচ ব্যবহার করি, এরপর হচ্ছে যা খুশি তাই নিয়ে নিতে পারি। আচ্ছা, এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। এরপর হচ্ছে কি গণিতে এই চিহ্নটিকে, এই যে এই চিহ্ন এটিকে আবার গণিতে বলা হয়ে থাকে যে ফ্যাক্টোরিয়াল অপারেশন বলা হয়ে থাকে। আচ্ছা, আজকে হচ্ছে এইটুকুই, খুব বেশি দীর্ঘায়িত করবো না প্রথম ক্লাসগুলো। আর হচ্ছে এখানে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং ক্লাসগুলো আপলোড দিচ্ছি না এই জন্য যে হচ্ছে সেটা আমরা আলাদাভাবে নিব, কারণ একই ক্লাসে যদি আমরা গ্রামার পার্ট ফ্রি হ্যান্ডরাইটিং নিই তাহলে সেটা খুব লং হয়ে যায়, দীর্ঘ হয়ে যাবে, সেটা অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে। এজন্য হচ্ছে আমরা গ্রামার পার্টটা আলাদা নেব, ফ্রি হ্যান্ডরাইটিং পার্টটা আলাদাভাবে নিব। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন।